আসসালামু আলাইকুম। শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া গল্পের 15তম পর্ব। লেখনীতে ফারহানা নিঝুম। ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। মন যেন এক অদ্ভুত ঘরে ডুবে যায়। চারপাশে ছড়িয়ে পড়েছে এক কোমল মায়াবী ঘ্রাণ, যেন প্রকৃতি নিজেই ভালোবাসার চিঠি লিখে পাঠিয়েছে বাতাসের হাতে। নতুন ফুটে ওঠা ফুলগুলো বাগানে। সকাল সকাল নাস্তার টেবিলে সবাই জড়ো হয়েছে, শুধু তাসফিন নেই। ক্লান্ত পায়ে নিচে এলো ফারাকে দেখতেই জয়নাল আহমেদ সুদয়, আম্মু, তাসফিন কোথায়? চারিদিকে দৃষ্টি বলিয়ে ফারা লক্ষ্য করলো সত্যিই তাসফিন নেই। আরিফ আহমেদ একটুনে ব্যস্ত হয়ে বলেন, ফারা, যা মা, তাসফিনকে তাড়াতাড়ি নিচে আসতে বল। চোখ দুটো আকারে বড় হয়ে গেল। সে যাবে? লোকটা যে পরিমাণ রূপ বদলায়, ফারা কবে যেন প্রাণ হারায়। আমি পারবো না, তুমি যাও। নূপুর নিচে আসছিল। তাদের কথোপকথন শুনে সে বলল, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। এক পা সিঁড়ির দিকে দিতেই শুনতে পেল মাহিরের হাঁক ডাক। নূপুর ছুটে গেল তার দিকে। আরিফ আহমেদ ক্ষিপ্ত মেজাজে বলে ওঠেন, ফারা, তুই কি যাবি? রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল ফারা। মনে মনে আল্লাহকে ডাকছে সে। তাসফিনকে ভীষণ ভয় লাগে তার। লোকটা বড্ড জাদ্রেল। জাদ্রেল নয়, অসভ্য, ফাজিল, নির্লজ্জ। একটুও লজ্জা নেই। মনে মনে হাজারটা বকা দিয়ে এগুতে লাগলো ফারা। ডান দিকে গিয়ে নিজের ঘরটা দেখতে পেল। তার পাশে আরো একটি ঘর রয়েছে, ওখানে থাকছে ফাজিল লেফটেন্যান্ট সাহেব। তার রুমের কাছে এসে পা জোড়া থামালো ফারা। এলোমেলো দৃষ্টি ফেললো সে। আশেপাশে এক নজর তাকিয়ে লম্বা ঢোক গিলে ভেতরের উদ্দেশ্যে পা বাড়ালো। দরজার কপাট খোলাই ছিল। ধাক্কা দিতেই খুলে গেল পুরোটা। কেউ নেই ভেতরে। ফারা হৃদয় কুঁচকে এলো তার। খট শব্দ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তাসফিন শেখ। পরনে শুধু টাওয়েল ছাড়া আর কিছু নেই। সদ্য শাওয়ার নিয়ে বোধহয়, তাই তো চুল থেকে নিদারুণ ভঙ্গিতে টুপটুপ করে পানির ফোঁটা পড়ছে ফ্লোরে। ফারা অনুভব করছে তার গলা শুকিয়ে আসছে। পেটানো শরীরটা বেশ নজরকাড়া। চোরা চোখে বারবার তাকে দেখছে ফারা। কি চাই মিসেস শেখ? ওভাবে চোরের মতো না তাকিয়ে সোজাসুজি তাকান। আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই চলে, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। 2 কদম পিছিয়ে গেল ফারা। পিট চোখ করে তাকালো তাসফিনের দিকে। আম্মু ডাকছে আপনাকে। তাসফিন বাঁকা হাসলো। হুট করে তেড়ে এসে টেনে ধরে ফারার হাতখানা। হক চুকিয়ে গেল ফারা। উফ মিসেস শেখ, আপনি এত নরম কেন? একদম তুলার মতো। হাত ধরতেই এমন হচ্ছে, জড়িয়ে ধরলে তো একেবারে। চুপ চুপ, নির্লজ্জ লেফটেন্যান্ট সাহেব। যান তাড়াতাড়ি খেতে, সবাইকে উদ্ধার করুন। খাবার পরে দেখছি, আগে আপনাকে খাই। এরপর বাকি কথা শেষ করতে পারল না তাসফিন। তার পূর্বেই নূপুর ডেকে ওঠে, ভাইয়া, ভাইয়া। নূপুরের ডাক শুনে সরে গেল তাসফিন। দরজার সামনে এলো নূপুর। দুজনকে একসাথে দেখে মৃদু হাসলো নূপুর। ও ফারা, তুমি এসেছো? আমি আবার এলাম ভাইয়াকে ডাকতে। ভাইয়া, আন্টি ডাকছে, তাড়াতাড়ি এসো। নূপুর প্রস্থান করতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তাসফিন। ফিসফিসিয়ে বলল, তোমাকে তো পরে দেখে নেব সু। আজকে রাতে তুমি কাঁদবে, আর কান্নার কারণ হবে এই তাসফিন শেখ। ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। নূপুরের পিছু পিছু সেও ছুট লাগালো। লোকটার ভরসা নেই, কখন কি করে বসে। ইস। খাবার শেষে তাসফিন বেরিয়ে পড়েছে। যাওয়ার পূর্বে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলে যায়নি ফারাকে। আরিফা আহমেদের সাথে কথা হয়েছে, ওনাকে বলেছেন বিকেলের দিকে ঢাকা রওনা দেবে। বন্ধ গোডাউনে ভারী লোহার দরজাটা চাপা শব্দে খুলে গেল। অন্ধকারে ভিতর থেকে ধীরে ধীরে ভেতরে পা রাখলো তাসফিন শেখ। বাইরের ঝাঁঝালো বাতাসে পেছনে ফেলে এক নিঃশব্দ জগতে প্রবেশ করলো সেখানে। সময় থমকে আছে, আর আলো যেন ইচ্ছাকৃতভাবে গা ঢাকা দিয়েছে। চারপাশে পুরনো কাঠ, মরিচা ধরা লোহার সেলফ, আর বাতাসে ভেসে থাকা ধুলোর গন্ধ সবকিছু মিলিয়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিল গোটা পরিবেশে। তার অপেক্ষার ঠিক সামনে কনক্রিট দেয়ালের ছায়ায় দাঁড়িয়েছিল নিহাল। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখে চাপা উত্তেজনার ঝলক। সে যেন জানতো আজকে এই রাতে শুধু একটা সাক্ষাৎ নয়, একটা মোড়, যেখানে গল্প নতুন মোড় নেবে। তাসফিনের পা থেমে গেল কিছু দূরে এসে।
দুজনের মাঝখানে কয়েক হাত ফাঁকা জায়গা, কিন্তু বাতাস ভারী হয়ে উঠেছে অজস্র না বলা কথায়। নিহাল এগিয়ে এলো ধীরে ধীরে, গলা থেকে নিঃসৃত হলো নিজস্বরের একটাই শব্দ, তুই এলি শেষমেশ। ওই জানোয়ারটাকে বেঁধে রেখেছি। তাসফিন কোনো রকম বাক্য ব্যয় না করে ভেতরের দিকে যেতে লাগলো। জ্ঞান হারিয়ে চেয়ারেই পাথা অবস্থায় বসে আছে সাইফুল। সাইফুলকে দেখে চোয়াল শক্ত হয়ে আসে তার, রাগে ফুঁসছে সে। চোখের ইশারায় নিহালকে ওকে জাগাতে বলল। পাশে থাকা পানির বোতল তুলে সজোরে পানির ঝাপটা দিল মুখের ওপর, ছুঁড়ে ফেলল নিহাল। সাইফুল চমকে ওঠে, বোঝার চেষ্টা করে তার সাথে কি হচ্ছে। তাসফিন, তুমি আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? কেন করছো এসব? হুশ, সাইলেন্স। ফাঁকা ঢোক গিলল সাইফুল। পাশে থাকা বড় রডটা হাতে তুলে নিল তাসফিন। এগিয়ে এসে সাইফুলের সামনে রাখা চেয়ারে বসলো। তাতে দাঁত পিষে হিসিয়ে বলল, তুই কেন এমন করলি সাইফুল? থরথরিয়ে কাঁপছে সাইফুল, প্রাণ পাখিটা যায় যায় অবস্থা তার। কি করেছি আমি? চোখের কার্নিশ লাল হয়ে আছে তাসফিনের। সাইফুলের প্রতি রাগটা থরথর করে বেড়ে চলেছে। কি করেছিস জানিস না সাইফুল তুই? দেখো তাসফিন, তুমি যদি ভেবে থাকো আমাকে এসব বলে ভয় দেখাবে, ভুল করছো। ভুলে যাচ্ছ নূপুরের কথা। কথার পিঠে থামিয়ে কথাগুলো বলল সাইফুল। রাগান্বিত স্বরে চেঁচিয়ে উঠল তাসফিন, জানোয়ারের বাচ্চা, তোর কি মনে হয় আমি তোকে আমার বোনের ধারের কাছে আসতে দেব? তোকে তো আমি। আকস্মাৎ হো হো করে হেসে উঠল সাইফুল। এতক্ষণ ভেতরে থাকা সব ভয় ডর উবে গেল মুহূর্তের মধ্যে। তার মধ্যে কোনো রকম অনুশোচনা নেই। হাসির শব্দ পুরো গোডাউনের ভেতর ছড়িয়ে পড়েছে। হিংস্র ভঙ্গিমায় বলে ওঠে, আমি কি ভয় পাই তোকে তাসফিন? তুই আমাকে নূপুরের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি তো? হাত জোড়া থামে তাসফিনের। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে পড়ে সে। পাশে থাকা নিহাল ফুঁসছে রীতিমতো। সাইফুল ফের বলে ওঠে, যেখানে নিজের বউয়ের কাছে যাওয়া থেকে আটকাতে পারিসনি, সেখানে আমার বউয়ের কাছে যাওয়া থেকে আটকাতে পারবি? তুই কে? বুকের ভেতর কেঁপে উঠল তাসফিনের। থমকে দাঁড়ায় সে, কলার চেপে ধরে, কসম আল্লাহর, আমি তোকে জবাই করে ফেলবো সাইফুল। তাচ্ছিলের ভঙ্গিতে হাসছে সাইফুল। ফোনে ভিডিও আছে দেখ। যা তাসফিন, আগে নিজের বউকে দেখ। মাথা কাজ করছে না তাসফিনের। নিজের চুল খামচে ধরেছে সে। নিহালের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, ফোন কই ওর? ফোন দে নিহাল। পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিল নিহাল। কাপা হাতে দ্রুত গ্যালারিতে প্রবেশ করে তাসফিন। ভিডিও অনুসন্ধান করে অবশেষে পেল সে। নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছে ফারা। চুপচাপ শুয়ে নেই সে। এদিক সেদিক করছে মাঝে মাঝে নড়াচড়ার কারণ শাড়ির অনেক অংশ সরে গিয়েছে। ফলস্বরূপ শরীরের অনাবৃত অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় সবকিছু খোলামেলা। স্তম্ভ হয়ে গেছে তাসফিন। ফারা তাকে বলেছিল সে ফিল করতে পেরেছে কেউ একজন তাকে দেখছিল। সে বারবার বলেছিল রুমে কেউ ছিল। ফোনের শব্দ করে নিচে পড়ে গেল। থমকে গেল তাসফিন। সে একটিবার যদি ফারার কথা বিশ্বাস করত। তার ছিলে সে হাসি আবারও কানে এলো তাসফিনের। ভাই, তোর বউ এত হট, কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি। শুধু আমি না, আমার সাথে সাথে তোর সৌহার্দ্য ওর ওপর ফিদা হয়ে গেছে। উফ মাইরি, একবার হলেও ওর সাথে। জানোয়ারের বাচ্চা। সপাটে লাথি দিয়ে উল্টে চেয়ারে সহ ফেলে দিল নিহাল তাকে। কুত্তার বাচ্চা, তুই শেষমেশ ফারার দিকে। তোর তো বউ নেই, না হলে তোর বউকে আদর করতাম নিহাল। সাইফুলের কথাগুলো কাটা দিচ্ছে নিহালের গায়ে। তাসফিন দাঁড়িয়ে আছে চুপচাপ। সে এখন যা করতে চলেছে তা কেউ ভাবতেও পারবে না। তুই আর যাই করতি, আমি তোকে বাঁচিয়ে রাখতাম সাইফুল, কিন্তু তুই আমার সবচেয়ে পার্সোনাল জিনিসের দিকে নজর দিয়ে বড্ড ভুল করে ফেলেছিস। চোখ উঁচিয়ে তাকালো সাইফুল। নিহাল বোঝার চেষ্টা করছে তাসফিনের ভাবান্তর। তাসফিনের রাগ একমাত্র সেই দেখেছে। আজকে সাইফুলের সাথে ঠিক কি হতে চলেছে তা সে আন্দাজ করতে পারছে। নাম সাইমন, বহুরূপী এক। তোর ভাই সাইফুল যে আপাতত অস্ট্রেলিয়ায় বসে আছে। তুই ওর ছোট ভাই, তাই তো? নূপুরের সম্পর্ক হয় সাইফুলের সাথে, বিয়ে হয় সাইফুলের সাথে, অথচ সে অস্ট্রেলিয়া চলে যায় আর তার জায়গায় নিলি তুই। তাসফিনের কথা শুনে চমকে তাকালো নিহাল। তার মানে ও সাইফুল নয় সত্যি? এর মানে নূপুরের সাথে এই লোকটা এত বছর ধরে অবৈধ সম্পর্ক করে চলেছিল। তাসফিন আবারও বলতে শুরু করলো, মুখে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে একমাত্র আমাদের ধোকা দেওয়ার জন্য।
এবং কি ওই যে মাহির, ওকেও তুই ব্যবহার করেছিস। বাঁকা হাসলো সাইফুল নামক ছদ্মবেশী সাইমন। আরে বা, সব তো দেখি জানিস। হাতে নেওয়া ছুরিটা দিয়ে কবজি কেটে দিল তাসফিন। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল সাইফুল, শালা, তোদের মতো পাচারকারী খুব বেশি দিন টিকতে পারে না। আগে তোকে শেষ করব, তারপর তোর অস্ট্রেলিয়ার ভাইকে। তোর এত সাহস আমার বোনের সাথে এত বড় ধোঁকাবাজি করিস, কুত্তার বাচ্চা। কথাটা বলেই ধারালো লম্বা ছুরিটা তুলে নিল তাসফিন। হ্যালো, শেষ, সব কিছু শেষ আরিয়ান। নিহালের ফোনপে প্রথমে চমকালো, কিন্তু সব শেষ শুনে আটকে ওঠে সে। কি হলো নতুন করে? কি হয়েছে বলবি প্লিজ? সাইফুল, কি বলছিস তুই? মানে সাইমন? বিস্ফোরিত কণ্ঠে শুধুই আরিয়ান। নিহাল তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, সেদিন যখন তাসফিনকে কৃষ্ণপুরে গুলি করা হয়, ওটা আর কেউ নয়, সৌহার্দ্য করেছে। আর সৌহার্দ্যকে এটা করতে বাধ্য করেছে সাইমন, মানে যাকে আমরা সাইফুল হিসেবে চিনি। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। সৌহার্দ্যের সাথে এটাই হয়েছে। অন্ধকার কারাগারের পিছনে আজকে তার জায়গা। হৃদয় কুঞ্চিত করে নিল আরিয়ান। এখন কোথায় সাইমন? বাঁকা হাসলো নিহাল, রহস্যময়ী কণ্ঠে বলল, ওর অবস্থা তাসফিন এমন করেছে যে বারবার মরবে, পদে পদে মরবে। আরিয়ানের নূপুরের কথা ভাবতেই বুকটা ধক করে উঠল। কিন্তু নিহাল, আমাদের নূপুরের কি হবে? নূপুরের কথা মাথায় আসতেই বুকের ভেতর মোচড় দিচ্ছে নিহালের। সে সত্যি জানে না এসব কিছু জানার পর তার ঠিক কি অবস্থা হবে। আমি সত্যি জানি না আরিয়ান, কি করে বলবো সবটা। আরিয়ান আবারও তপ্ত নিঃশ্বাস ফেলল। উকি দিয়ে দেখলো স্নেহা বিছানায় ঘুমিয়ে আছে, বারবার এদিক ওদিক করছে। নিহাল, তুই আমাকে আপডেট দিতে ভুলিস না। আখিকার, আমিও জানতে চাই শেষমেশ মাস্টারমাইন্ড কি করে। ওকে। পৃথার আজকে ভীষণ জ্বর এসেছে। অবশ্যই জ্বরের কারণ নিহাল আর তার ছোট চাচি সুপর্ণা। এই যে রাত বিরেতে অবাক করে দিয়ে বলেছে পৃথার জন্য পাত্র দেখা হচ্ছে, খুব শীঘ্র একটা ভালো খুঁজে মেয়েটাকে বিয়ে দিবে। কথাটা জানার পর থেকে কেঁদে কেঁদে অবস্থা খারাপ মেয়েটার। যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে আপন করার কথা দুঃসাহসে ভাবতে পারে না মেয়েটা। বারবার কল করেছে, অথচ লোকটা ফোন ধরেনি। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। জানালার কাছে বসে বসে গুনগুন করছে পৃথা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা। তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। অন্ধকারে ঢাকা বাড়ির ভেতরে দাঁড়িয়ে ফারার বুকের গভীরে এক অজানা শীতলতা নেমে এলো। যেন হঠাৎ করেই পরিচিত পৃথিবীটা বদলে গেছে। শহরের ব্যস্ততা পেরিয়ে যখন সে ঢাকায় পৌঁছায়, তখন মনে হয়েছিল নিঃসঙ্গতা আর হবে না, কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো। নিহাল কথা দিয়েছিল বিকেলের মধ্যে তাসফিন থাকবে সবার আগে, অথচ সিঁড়ির ধাপে ধুলো জমে আছে। দরজার সামনে পড়ে থাকা শুকনো পাতাগুলো স্পষ্ট করে দেয় অনেকক্ষণ কেউ ঢোকেনি এখানে। চারপাশে ঘন নীরবতা, বাতাসটাও যেন স্তব্ধ। দেয়ালের গায়ে ছায়া ফেলে রয়েছে নিঃসঙ্গতা। সবকিছু কেমন ঘুরঘুরে অন্ধকার ছায়ায় আচ্ছন্ন। জানালার কাছে পড়া স্নান চাঁদের আলোয় ঘরগুলো হয়ে উঠেছে এক একটা নিঃশব্দ আতঙ্কের কোষ। ডয়ারে হাতে হাতে ফারা অবশেষে মোমবাতি খুঁজে পেল। নিঃশব্দ ঘরের বুকে সে যেন একমাত্র জীবন্ত সত্তা। চুপচাপ আগুন ধরিয়ে মোমবাতির আলো জ্বালালো সে। মোমবাতির আলোয় ঘরের প্রতিটা জিনিস নতুন রূপে ধরা দিল। চেনা সোফাগুলো, জানালার পর্দা, দেয়ালের ঘড়িটা দেখলো। রাত 12:30 ছুঁই ছুঁই। বাড়ির সদস্যরা নেই। কেন নেই তাও জানে না ফারা। নূপুর ঝুমুরকে সঙ্গে আনেনি নিহাল, ওরা নাকি কাল আসবে। সিঁড়ির প্রতিটি ধাপে পা ফেলার সময় ফারার মনে হচ্ছে কিছু হবে। অন্ধকারে মোমবাতির কাপা আলো হালকা। দরজা খুলে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎই বুকের ভেতর কেমন এক মোচড় দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। পিছন ফিরবার আগেই কোমরের চারপাশে জড়িয়ে এলো দুই বাহু। ফারা থমকে গেল। সেই স্পর্শ, সেই উষ্ণতা ভুল হবার উপায় নেই। ভেজা শরীরের গন্ধ মিশে যেতে লাগলো বাতাসে। তার শরীরে তাপ পোশাক ভেদ করে পৌঁছে গেল ফারার গভীরে।
কাঁপতে কাঁপতে ফিসি ফিস করে সে বলল, লেফটেন্যান্ট সাহেব। তাসফিন নিঃশ্বাস ঘাড়ে পড়ছে, জ্বলন্ত এক ধরনের উষ্ণতা শব্দহীন অথচ প্রবল উপস্থিতি দিয়ে সে মিশে যাচ্ছে ফারার অস্তিত্বে। ফারার দুটি হাত অনিচ্ছায় নড়ে চড়ে উঠলেও তাসফিন যেন শোনে না কিছুই। ঘাড়ে এক নরম চুমু রেখে সে বলে ওঠে কাপা কণ্ঠে, কাঁদাতে এসেছি আজ নিজের মতো করে। ফারার চোখ বুজে আসে, শরীর থরথর করে কেঁপে ওঠে। ছেড়ে দিন, আই এম সরি। সুখ, আমার ছোট্ট একটা ভুল হয়েছে জান। তোমার কথাটা বিশ্বাস করা উচিত ছিল সেদিন রাতে। ফারা বুঝল না তাসফিনের কথার অর্থ। আলো ও অন্ধকারের মাঝে তৈরি এক অন্যরকম আবহে তাসফিন হঠাৎই ছোট্ট একটি মসৃণ কাপড় তুলে নিজের চোখ বেঁধে নিল, যেন অনুভূতিতে বাড়িয়ে দিতে চায়, চক্ষু সীমা পেরিয়ে ছুতে চায় শুধু অনুভব দিয়ে। ফারা তখনও নিঃশব্দ, এক অদ্ভুত অবসতার মধ্যে তার হালকা শরীরে আলতো করে কোলে তুলে নিয়ে বসিয়ে দিল কাঠের কেবিনের ওপর, যেখানে রাতের নিস্তব্ধতার প্রতিধ্বনি তুলে প্রতিটি নিঃশ্বাসে। তারপর মোমবাতির আলোয় দুলতে থাকা ফিতের গিঁটগুলো খুলে দিল তাসফিন ধীরে ধীরে, স্থির হাতে, যেন কোনো প্রাচীন কিছুর খোলস খুলছে সে। বুকের ভেতর ধুকপুক করছে। রমণীর সফেদ রঙা শার্ট খুলে পরিয়ে দেয় ফারার বদনে, যেন তার সমস্ত অস্তিত্ব ঢেকে দিচ্ছে তারই পরিধানে। প্রণয়ের এক আদান প্রদান, যেখানে গন্ধ স্পর্শ বুনে যায় এক অপার্থিব বন্ধন। শুধু অবাধ্য ছোঁয়ার ফারার ভেতরে কেঁপে ওঠে সমস্ত অনুভব। কণ্ঠনালীর কাছে এসে জড়িয়ে যায় শব্দ, ভাষাহীন হয়ে পড়ে সে। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটুকু আটকে আছে। চোখ থেকে ধীরে ধীরে সেই মসৃণ কাপড় সরিয়ে তাসফিন এবার ফারার দুটি নরম হাত জড়িয়ে বাঁধল হালকা কিন্তু দৃঢ়। চমকে উঠল ফারা, চোখে বিস্ময়, ঠোঁটে কম্পিত প্রার্থনা। না প্লিজ, তাসফিন কানে কানে ফিসফিস করে, কণ্ঠে মাদকতা মেশানো কণ্ঠে বলে, শুধু একটু কাঁদবে আজ, আর কিছুই না। তার বুকের বাঁ পাশে হৃদস্পন্দন যেন যুদ্ধ ঘোড়ার খুরের মতো ছুটে চলেছে অস্তিত্বের সবটুকু নিয়ে। শীর্ণ বদনখালি কোলে তুলে নিল সে। ভেজা শরীরের উষ্ণতা একাকার করে দিল ফারাকে। সেই উষ্ণতা স্পর্শ করলে তার হাড়গোড় পেরিয়ে আত্মার গহীনেও এগিয়ে গেল বিছানার দিকে, যেন নিস্তব্ধ কোনো স্মরণস্থল। ফারাকে শুইয়ে দিয়ে মখমলি চাদরের ওপর শক্তপোক্ত প্রশস্ত দেহের ভারে চাপা পড়ে গেল ফারার শীর্ণ কোমল শরীর দুটি বিপরীত সত্তা, কিন্তু একটি স্পন্দনে বাঁধা। তার চোখ ধীরে ধীরে বুজে আসে, অবচেতনভাবে মিশে যায় সেই ছোঁয়ায়, যেটি ছিল ঘূর্ণিঝড়ের মতো বেপরোয়া, আবার সমুদ্রের মতো প্রশান্ত। ফারা বুঝে যায় কিছু অনুভবের ব্যাখ্যা নেই, কিছু মুহূর্তে ভাষার বাইরে। তাসফিন তখনও ফিসফিস করে বলে, লেম মে ব্রেক ইউ অনলি টু হোল্ড ইউ ক্লোজার। ইউ আর মাইন ইন লাইট, ইন ডার্কনেস, ইন এভরি ব্রেথ। এতক্ষণে ফারা লক্ষ্য করেছে তাসফিনের হাতে লালচে তরল পদার্থ, রক্ত। জান প্লিজ, ওয়ান্স মোর। আর এটা আমার রক্ত, রক্তে রঞ্জিত করব তোমায় মিসেস শেখ। অস্থির হয়ে ওঠে ফারা। অস্থির ফারাকে আরো অস্থির করে তুলে তাসফিন। নিজের অতি নিকটে সব সীমা পার করে ভাসিয়ে দেয় সুখের সাগরে। তপ্ত দুপুর নেমে এসেছে শহরে ছাদে ছাদে। রোদ যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। দিগন্তের ওপার থেকে সূর্যগলিত সোনার মতো ঝরে পড়েছে প্রতিটি ইট পাথরের গায়ে। গাছের পাতাগুলো ক্লান্ত, নিস্তেজ বাতাসের স্পর্শে পর্যন্ত কুঁকড়ে যাচ্ছে যেন। হাওয়া নেই, নেই কোনো শব্দ। দূর থেকে ভেসে আসে একটা কাকের কর্কশ ডাক, একঘেয়ে আর বিরক্তিকর। ছাতা হাতে বেরিয়েছে ঝুমুর আর নবীন দুজনেই। পথে পথিকম, পিচঢালা রাস্তাগুলো কাঁপছে গ্রীষ্মের মরীচিকায়। মানুষগুলো যেন রোদ থেকে পালিয়ে বেড়াচ্ছে, আর ছায়া খুঁজে পাওয়া যেন আজ কোনো বিলাসিতা। এই দুপুরে সব সময় যেন ঘুমিয়ে পড়েছে, ঘড়ির কাঁটা চলছে। শুনো নবীন, আমার সামনে মাসে লাস্ট ইয়ারের এক্সাম আছে, তুমি আজকে আমাকে বাড়িতে পৌঁছে দাও। নবীন মন দিয়ে ঝুমুরের কথাগুলো শুনল, কিয়ৎ সময় ভেবে বলল, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে বিকেলে বলছি। ভাবলে কিন্তু চলছে না। আম্মু আজকেই দুপুরে ফিরবেন, আমাকে যেতেই হবে।
বিষয়টা বুঝতে পারছে নবীন। এই তো শেখ পরিবারের বাকি সদস্যরা একটু বাইরে গেছে 2 দিনের জন্য, আজকেই ফিরে আসবে। ঝুমুরকে যেতে হবে। নবীন অমত করলো না। বই পড়ুয়া মেয়েটা যে তাকে ভালোবাসে এটা তার জন্য যথেষ্ট। আর কি লাগে? এখন তাকে পড়াশোনার সুবিধা করে দেওয়া উচিত। দুপুর হয়ে এসেছে সেই কখন, এখনো ঘুম থেকে উঠতে পারেনি ফারা। মূলত ফারাকে উঠতে দেয়া হয়নি। 2 হাতে জাপটে ধরে শুয়ে আছে তাসপিন। চোখ পিটপিট করে তাকালো ফারা। লোকটাকে যতবার দেখছে ততই রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এর আগে তো কখনো এমন ছিল না। তার উন্মাদনা সবকিছু অন্তরাত্মা কাঁপিয়ে তুলে ফারার। দৃষ্টি সরিয়ে জানালার দিকে ফেরালো সে। সূর্য এখন মাথার ওপর, অথচ তার এখনো ঘুমোচ্ছে। সে না হয় ঘুমোচ্ছে, কিন্তু ফারা, তাকে কেন উঠতে দেওয়া হচ্ছে না? শুনুন না লেফটেন্যান্ট সাহেব, উঠুন, সরুন, আমি ব্যথা পাচ্ছি। কেউ শুনল না ফারার কথা। উল্টো হাতের বাঁধন দৃঢ় হলো তার। খুব শক্তভাবে জড়িয়ে ধরেছে তাকে। ব্যথায় অস্ফুট স্বরে গোঙাতে লাগলো ফারা। প্রাণ পাখিটা যায় যায় অবস্থা। শুনুন না প্লিজ, এবার তো উঠুন। উফ, আর কিছু সময়। জড়ানো কণ্ঠে বলা বাক্যটি তীব্রভাবে কর্ণস্পর্শ করলো ফারার। নেশাক্ত কণ্ঠে হুঁশ হারাচ্ছে সে। রাত থেকে একইভাবে জড়িয়ে আছে তাকে, একটিও ছাড় দেয়নি। রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি ফাজিল কমান্ডার তাকে। যখন একটু ঘুমাতে চেয়েছিল ঠিক তখনই বুকে নিজের জায়গা করে নিয়েছে। না না, সরুন, আমি উঠবো, ওয়াশরুমে যাব। না, আর একটু ঘুমাই। না, ওয়াশরুমে যাব তো। এবার মুখ তুলে তাকালো তাসপিন। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। ফারা পিটপিট করে দেখলো প্রণয় পুরুষকে। পরপর নাক ডুবিয়ে দিল গলায়। লম্বা নিঃশ্বাস টেনে কিয়ৎক্ষণ একইভাবে শুয়ে রইল। হাঁসফাঁস করছে ফারা। চট করে পাশের টাওয়াল তুলে কোমরে জড়িয়ে নিল তাসপিন। উঠে 2 হাতে পাশ করে তুলে নেয় তার তুলতুলে ফুটফুটে বউটাকে। পরনের সফেদ রঙা শার্টটা এখন শুকিয়ে গেছে, যা বাকি রাতটুকু ফারার নাজুক বদনে লেপ্টে ছিল। আমি পারবো যেতে। পারবে না সুখ? ওয়াশরুমে দরজার সামনে আস্তে করে ফারাকে নামিয়ে দিল তাসপিন। তাসপিনের দিকে তাকাতে পারছে না ফারা। একটু করো। সাদা বস্ত্রে নিজেকে ঢেকে রেখেছে সুদর্শন পুরুষ। তাকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখছে ফারা। খুব কাছ থেকে আদুরে আদুরে ভাব। উন্মাদনা তার। অস্থির হয়ে বলা প্রতিটি বাক্যগুলো শুনছে দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল। চট করে ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল ফারা। এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে দরজার দিকে তাকালো তাসপিন। অষ্টপুটে খেলে চলেছে দুষ্টু হাসি, যে হাসিটুকু শুধু ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে এগিয়ে চলেছে। বিকেল হয়ে এসেছে প্রায়। ফারা উঠে রান্নাঘরে গিয়ে চমকালো। ইতিমধ্যে অল্প কিছু খাবার বানিয়ে ফেলেছে তাসপিন। সেগুলো টেবিলে রাখা আছে। চমকের পর চমক পাচ্ছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসপিন শেখ তো বড্ড রোমান্টিক আর বেপরোয়া, তা বুঝতে আর বাকি নেই ফারার। ঠোঁটের কোণে দেখা মিলল অমায়িক হাসিটা। চলে আসুন মিসেস শেখ। নাজুক মেয়েটা ছোট ছোট কদম ফেলে এগিয়ে এলো। কাছাকাছি আসতে আরো একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলো তাসপিন। চেয়ারের বদলে নিজের কোলেই টেনে নিল লজ্জায় আড়ষ্ট হওয়া প্রণয় কন্যাকে। থমকালো, চমকালো বটে ফারা। পৃথা খুব অসুস্থ। নিহাল সকাল সকাল তাকে দেখতে গিয়েছিল। বাড়িতে কেউ নেই। তার চাচা চাচি সেই ছেলেটাকে দেখতে গিয়েছে, যার সাথে পৃথার বিয়ে ঠিক করেছে। ঘরে ঢুকে দেখলো বসার ঘর এলোমেলোভাবে বসে আছে পৃথা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার। মেয়েটা নিজের বড্ড অযত্ন করে। আচ্ছা, নিহাল কেন পারছে না তাকে ভালোবাসতে? কেন পারছে না একটুখানি মনে জায়গা দিতে? দরজায় কড়া নাড়তে হকচকিয়ে উঠে বসলো পৃথা। চোখের সামনে নিহালকে দেখে পেলে চমকে ওঠে তার। আপনি আপনি এখানে? নিহাল ওপর নিচ মাথা দোলায়। জ্বরদগ্ধ শরীরে উঠে দাঁড়ালো পৃথা। চওড়া হেসে বলে, ভেতরে আসুন। ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো নিহাল। সূক্ষ্ম নিঃশ্বাস পেলে শুধোয়। চোখে মুখের এমন অবস্থা কেন? শুনলাম জ্বর এসেছে। নিহালের কথায় ভড়কালো পৃথা। শুকনো ঠোঁট জোড়া আলতোভাবে ভিজে বড় আবদার করে বসলো। আমার একটা আবদার আছে, রাখবেন? ভ্রু বাঁকালো নিহাল। সন্দিহান কণ্ঠে শুধোয়, কি আবদার?
পৃথা নিজের মধ্যে দূরত্ব ঘুচিয়ে সাহস করে হাতটা ধরে নিহালের অশ্রুসিক্ত নয়নে ফিসফিসিয়ে বলল, আমাকে বিয়ে করবেন নিহাল? আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আপনি ছাড়া কাউকে কল্পনা করতে পারি না। আমার ভীষণ দম বন্ধ লাগে। প্লিজ আমাকে বিয়ে করে নিন। আমি কখনো স্ত্রীর অধিকার চাইবো না, শুধু আপনার সাথে থাকতে চাই, আপনার আশেপাশে থাকতে চাই। কর্ণগোচরে বাক্যগুলো স্পর্শ করা মাত্র ছিটকে দূরে সরে গেল নিহাল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আজে বাজে কথা বলছো? প্লিজ প্লিজ আপনি আমাকে বিয়ে করে নিন। আমি কথা দিচ্ছি কখনো আপনার কাছে ভালোবাসা চাইবো না। নিহাল আশ্চর্য হচ্ছে, শরীর কাঁপছে তার প্রচন্ড রাগে। কিরমিরিয়ে বলল, আমার ভুল হয়েছে এখানে আসা, আমার মোটেও আসা উচিত হয়নি। কথাটা তীরের ফলার মতো বুকে এসে বিঁধে পৃথার, কিন্তু নিহাল তা দেখে না। রাগ নিয়ে বেরিয়ে গেল দরজা থেকে। ফ্লোরে বসে হো হো শব্দে কেঁদে ওঠে মেয়েটা। একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের হয় কেন? গাড়ি চলছে আপন গতিতে অবিরাম। অকুতভয়ে পথের ধারে জমে থাকা ধুলাবালি, চাকা ঘূর্ণায়মান, বাতাসে উড়ে যাচ্ছে ধুলোর পরত। পেছনে রয়ে যাচ্ছে অস্পষ্ট এক স্মৃতিমাখা রেখা। জীবনের মতো এই চলার মাঝেও কোথাও না কোথাও থেমে থাকার নাম নেই। আকাশে সূর্য যেন এক নীরব সাথী, তার আলোয় গাড়ির ধাতব গায়ে পড়ছে সোনালি ঝিলিক। চারপাশে নীরব প্রকৃতি, মাঝে মাঝে এক এক একটা একটা পাখির ডাক, আর রাস্তায় সেই গাড়ির একটানা গতিতে কোথাও যাওয়া হচ্ছে জানা নেই ফারার। এই তো সকালে খাবার শেষ হতে না হতে তাকে নিয়ে বেরিয়ে পড়েছে তাসফিন। বলছে না কোথায় যাচ্ছে। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান্নামে। তাসফিনের প্রত্যুত্তর শুনে ঘাবড়ে গেল ফারা। একটু ভালো করে কথা বলতে পারে না, এমন করেন কেন? কাছে আসো, এত ভালো করে কথা বলবো যে কেঁদে ফেলবে। মুখখানি চুপসে গেল ফারার। মিনমিনে গলায় বলল, সদা এমন করেন কেন আপনি? ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। প্রশ্ন বিদ্ধ চোখে সুদয়। কেমন করি? প্রত্যুত্তরে কিছু বলল না ফারা, চুপটি করে বসে রইল। কোথায় যাচ্ছে তা জানা নেই, কিন্তু যেতে যেতেই সফরটা তো একটু উপভোগ করাই যায়। জানালার কাঁচ নামিয়ে দিল ফারা। স্বচ্ছ আকাশটা তার সামনে ভেসে উঠেছে। কি সুন্দর চারিদিকটা। সারি সারি গাছপালা পিছনে ফেলে এগিয়ে চলেছে তারা। উফ, কিছু না করাতেই খালি বলে এমন করি, কিছু করলে তো রক্ষা থাকবে না। কথাটা বলেই চোখ টিপে তাসফিন। লজ্জা পেয়ে গেল ফারা। খুব বেফাস কথা বলে দুষ্টু কমান্ডার তার। সাইফুল বেঁচে নেই, খবরটা ইতিমধ্যে শেখ বাড়িতে ঝড় তুলেছে রীতিমতো। স্তব্ধ হয়ে বসে রইল নূপুর। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে তার। নিহাল এসেছে কিয়ৎ সময় পূর্বে। তাসফিন নিজে বলেছে তাকে এসে সবটা বলতে, এবং পরপর যেন নূপুরকে সামলায়। তাকে সামলানোর দায়িত্ব তার। নিজের স্বামীকে নিজ হাতে শাস্তি দিয়েছে তারই ভাই। কেন এসব করেছে তাসফিন ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুবেনা শেখের। নিহাল একে একে সবটা বলল, কিভাবে সাইফুল সোহার্দের সাহায্যে অস্ত্রোপচার করেছে এত বছর ধরে। শুধু এসব নয়, আরো অনেক খারাপ কাজকর্মের সাথে যুক্ত সে, এবং সে ফারার সাথে ঠিক কি করেছে। কোনো কিছু আর শুনতে পারছে না নূপুর। চটজলদি উঠে ছুটে গেল নিজ কক্ষে। দরজাটা বন্ধ করে হাঁটু গেড়ে বসে পড়ল তৎক্ষণাৎ। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য অশ্রুকণা। কাকে ভালোবেসেছিল সে? এমন একটা নিষ্ঠুর মানুষকে, যে কিনা তার কথা বাদ দিক, তার ছোট বাচ্চাটার কথাও ভাবেনি। বুকের ভেতরটা হো হো করে কেঁদে উঠল নূপুরের। গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে সে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি সদস্য কেঁপে উঠল তার কান্নায়। চমকালো নিহাল। রুবেনা শেখ, রিজওয়ান শেখ ওপরের দিকে যেতে চাইলে বাধা প্রদান করে সে। আপনারা যাবেন না কেউ, কাঁদতে দিন ওকে। বুক ভার হয়ে আছে, একটু কাঁদলে চোখের পানির সাথে সাথে ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসবে। আমার মেয়েটা এমন না হলেও পারত। হো হো করে কেঁদে উঠলেন রুবেনা শেখ। স্ত্রীর কান্নায় বুকে ব্যথা অনুভব করছে রিজওয়ান শেখ। হঠাৎ করে কি হয়ে গেল তাদের পরিবারের সাথে? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। অবস্থা খুব একটা ভালো নয়। বাইরের ঝড় কিছুই নয় নূপুরের মনের ঝড়ের সাথে। ছোট মাহিরকে বুকে জড়িয়ে চুপচাপ বসে আছে সে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সাথে সাথে নিজের চোখের পানিটা পড়ছে টপ টপ করে। ঠক ঠক আওয়াজ হতেই চমকে ওঠে নূপুর। বসে থাকা মাহির চট করে গিয়ে দরজা খুলে দিল। আঙ্কেল।
নিহালকে দেখে কোলে উঠে গেল মাহির। মৃদু স্বরে হাসলো নিহাল। পেটে সুরসুরি দিয়ে মাহিরকে হাসাতে হাসাতে অস্থির করে তুলল। আম্মু কোথায়? ভেতরে আছে। জানো আঙ্কেল, আম্মু খুব কাঁদছে। আমাকে বলছে না কেন কান্না করে, আর বলছে আমার আব্বু নাকি আর কখনো আসবে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নিহালের। ছেলেটা নিষ্পাপ, ছোট্ট একটা বাচ্চা, তার তো কোনো দোষ ছিল না। তবে কেন এমন হলো? কেন? কোনো কিছু জানা নেই তার। মাহির নিচে নানু আছে, ওনার কাছে যাও, উনি কিন্তু তোমার জন্য দই এনেছেন। দইয়ের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মাহির। ত্রস্ত বেগে ছুটে যায় নিচের দিকে। মলিন হাসে নিহাল। ভেতরে ঢুকে দেখে নূপুর একই ভঙ্গিতে বসে আছে। নিহাল ক্ষীণ দ্বিধা নিয়ে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। নূপুর। হকচকিয়ে গেল নূপুর। ফিরে তাকালো তরিতে। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে তার। দীর্ঘশ্বাস ফেলল নিহাল। জানো, জীবনে কিছু কিছু কঠিন মুহূর্ত আসে যখন আমাদের তা সামলে উঠতে সময় লাগে, কিন্তু তারপরেও সেই কঠিন মুহূর্তে আমাদের শক্ত থাকতে হয় নিজেকে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে মাহিরের কি হবে বলো তো? তুমি সাইফুলকে ভালোবাসো, তাই হয়তো ওর জন্য। না বাসি না ভালো, আমি ওই শয়তানের জন্য কাঁদছি না, আমি কাঁদছি মাহিরের জন্য। আমার ছেলেটা যেন অমর না হয়। চোখে হাসে নিহাল। নূপুরের পাশেই ফ্লোরে বসে পড়ে সে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি কখনোই ভাবিনি সাইফুল এত নিষ্ঠুর একজন মানুষ, এত খারাপ, এতটা নিজ কখনোই ভাবিনি। ফারা আমাদের সবার খুব আদরের। আমি কখনোই ভাবিনি নরপিশাচ ওর দিকে ওভাবে খারাপ নজর দিবে। হুশ, চুপ যাও, কথা বলো না নূপুর, সবটা ভুলে যাও। ভুলে যাও সেই শয়তানকে। ওরকম কেউ তোমার জীবনে ছিল তাও ভুলে যাও। ফিরে তাকালো ঝুমুর। মুচকি হেসে বলল, ভুলে গেছি। সেই কখন। কষ্ট হচ্ছে খুব। না, আফসোস হচ্ছে খুব। দুজনের মধ্যে পিনপতন নীরবতা। আকস্মাত সেই নীরবতা ভেঙে নূপুর ফিসফিসিয়ে বলল, আচ্ছা, আপনি আমার জন্য এখনো একা রয়ে গেছেন তাই না নিহাল ভাইয়া? আপনি আজও আমাকে ভালোবাসেন? থমকে রইল নিহাল। কিছু বলার মতো ভাষা নেই তার। কি করে বলবে হ্যাঁ, আমি আজকেও তোমাকে ভালোবাসি, আগামীতেও বাসবো হয়তো। হ্যাঁ। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে নূপুর। এতটা ভালোবাসা সেদিন পায়ে ঠেলে দিয়েছিল, আজ বড্ড আফসোস হচ্ছে তার। তবে কি সে কখনো চাইবে না তার মতো বোকা নির্বোধ মেয়ে নিহালের জীবনে আসুক? আসবে কি বলছে? এসে গেছে পৃথা। মেয়েটাকে দেখেছে নূপুর। নিহালকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু নিহাল সে কেন ভালোবাসে না? দেখ কি বোকা নূপুর, সেই তো কাটা হয়ে আছে নিহালের জীবনে। অনেকের কি অবস্থা। আরিয়ান ফোন করেছে তাসফিনকে। তাসফিন বাড়িতে থাকেনি, তার কারণ আছে। সে ফেস করতে পারতো না তার বোনকে। অবশ্য এটাও জানে নিহাল, আরিয়ান সবটা সামলে নেবে। আরিয়ান চিন্তিত কণ্ঠে বলল, নূপুরের অবস্থা এখন ঠিক আছে? নিহাল সবটা সামলে নিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাসফিন। আমি খুব শীঘ্রই ফিরব, ততদিন ওদের খেয়াল রাখিস প্লিজ। আরিয়ান নির্বিকার কণ্ঠে বলে, তুই চিন্তা করিস না, আমরা আছি, আমরা এদিকটা সামলে নেব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমেছে সারাদিন ধরে। পাহাড়ের গায়ে যেন মেঘ ছেয়ে থাকা এক অলস দুপুর। দিগন্ত জোড়া সবুজে ভেজা পাহাড়গুলো ঢেকে গেছে ধোঁয়াটে কুয়াশায়। দূরের দৃষ্টিটুকু আবছা হয়ে আসে বৃষ্টির পর্দায়। ঝর্ণাধারার শব্দ মিশে গেছে দূরের কোনো পাহাড়ি নদীর কলকল ধ্বনিতে। প্রকৃতি যেন আজ গভীর প্রেমে মগ্ন। সিমছাম কাঠের তৈরি ছোট এক রিসোর্টে উঠেছে তাসফিন শেখ ও ফারা। পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা সেই রিসোর্ট যেন প্রকৃতির বুকে এক নিঃশব্দ আশ্রয়। জানালার কাচের ওপাশে টুপটাপ বৃষ্টি, ছোঁয়ার ভেতরে উষ্ণ চার নিঃশব্দ দৃষ্টি বিনিময়ের মুহূর্ত। চারিদিকে পাখির ডাক থেমে গেছে, কেবল ঝরা পাতার শব্দ। আর দূরে কোথাও হারমোনিয়ামের মতো বেজে ওঠে বাতাসের গুঞ্জন। অবাক নেত্রে পল্লব ঝাপটায় ফারা। কি সুন্দর চারিদিকটা, কি সুন্দর জায়গা লেফটেন্যান্ট সাহেব, পছন্দ হয়েছে? খুব। মৃদু হাসলো তাসফিন। ছোট কাঠের চেয়ারে এসে বসলো ফারা। এই যে বসেছে, এখন আর নড়বে না সে। এত সুন্দর বৃষ্টি পড়ার দৃশ্য মিস করতে চায় না কোনোভাবেই। সাপের মতো গলা পেঁচিয়ে ধরে পিছন থেকে তাসফিন। হকচকিয়ে গেল ফারা।
শুকনো ঢোক গিলে সে। কানের লতিতে আঙুল ছুঁয়ে নেশাতুর কণ্ঠে বলে তাসফিন, এখানে তোমাকে নিয়ে আসার কারণ অন্য কিছু মিসেস শেখ। এখানে আমরা ভিন্ন রূপটা দেখবে তুমি। আমি যে ভীষণ বাজে তোমার ধারণার থেকেও বেশি। ভয়ে মৃদু কেঁপে উঠল ফারার অন্তঃপুর। দু হাতে চট করে তাকে কোলে তুলে নিল তাসফিন। ভারসাম্য বজায় রাখতে পা দিয়ে আঁকড়ে ধরে ফারা তাসফিনকে। ভয়ে আড়ষ্ট হলো সে। এক্ষুনি যদি পড়ে যেত। কি 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 করছেন এসব? করিনি, করব। ভেতরে যাই। তাসফিনের লাগামহীন কথায় নিঃশ্বাস আটকে আসছে ফারার। দেখুন, ছাড়ুন আমায়, আমার ভীষণ ভয় করছে আপনাকে। ভয় পাওয়া ভালো মিসেস শেখ। কথাটা বলে ভেতরের দিকে পা বাড়ায় তাসফিন। ফারা অস্থির কণ্ঠে বলে, কেউ দেখে ফেললে খারাপ বলবে, দয়া করে ছাড়ুন। কেউ দেখবে না, এখানে কেউ নেই। এই পুরো রিসর্ট আমি একা বুক করেছি। চমকে তাকালো ফারা। রিসর্টটা খুব একটা বড় না, তবে তাসফিন একাই বুক করেছে শুনে বেশ অবাক হয়েছে সে। প্লিজ ছাড়ুন, আমি বাইরে বৃষ্টি দেখব। তাসফিন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, হেই, আগে আমাকে দেখো, আমি তোমাকে দেখে তৃষ্ণা মেটাই। I am going to take all of you tonight, every inch my love. ফারা ছটপট করছে, কাঁপতে কাঁপতে বলে, না প্লিজ। তাসফিন মুচকি হাসে, ইয়েস আই অ্যাম। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার, কিন্তু তাসফিন থামে না। এগিয়ে যেতে লাগলো রুমের দিকে। ফাঁকা ঢোক গিলে ফারা। খুব ভয় করছে লোকটাকে। কি হবে এখন? সেদিন তো এরকম করেনি, এখন এমন করছে কেন? ঘোর লাগা দৃষ্টিতে তাকালো তাসফিন। মাদকতা মেশানো কণ্ঠে বলে, তোমার ফার্স্ট টাইম ছিল তাই জেন্টেলম্যান ছিলাম, বাট নাও দ্য জেন্টেলম্যান ইজ গন অ্যান্ড দ্য ফায়ার হ্যাজ জাস্ট বেগন। টিমটিমে লাইটের আলোয় আবছা শরীরটা যেন এক অনাবিদ্র হয়ে ওঠে। পাথরের মতো ঠান্ডা সিলিং থেকে নেমে আসা এক আলো ফারার পায়ের কাছে ছড়িয়ে পড়ে। ছোটখাটো ফারা টাওয়েল জড়ানো শরীরে যেন এক অদ্ভুত স্নিগ্ধ জানালার কাছে বসে বাইরে ঝিরিঝিরি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো তার শরীরের মতো নরম ও শান্ত। একে একে গড়িয়ে পড়ছে জানালার কাছে। কিছুক্ষণ আগেও তো সে মেয়েটির সাথে কত পাগলামি করলো। এই মুহূর্ত যেন সেই উত্তাল আবেগে লুটিয়েছিল। তাসফিনের বুকের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে। যতই সে নিজেকে ধরে রাখতে চায়, ততই মনে হয় যেন এই অদ্ভুত শান্তির মাঝে একটা দুর্বার ঝড় ঘনিয়ে আসছে। কিন্তু ফারা তাকে সামলাতে গিয়ে হিমশিম খায়। কোলে করে রুমে এনে বিছানায় শুয়ে দিল তাসফিন তাকে। ফারা ভয় আর অস্থিরতায় আড়ষ্ট হয়ে পড়ে। উন্মাদ বেপরোয়া পুরুষ যখন খুব কাছে থেকে তাকে তীব্রভাবে অনুভব করে, তখন তাকে যেন এক অদ্ভুত যন্ত্রণা গ্রাস করে। তাসফিন অপ্রত্যাশিতভাবে এগিয়ে এসে স্নিগ্ধভাবে এক দীর্ঘ ওড়না টেনে তার দুহাত বেঁধে ফেলল। ফারা চমকে ওঠে, চোখে বিভ্রান্তি আর দুশ্চিন্তা। বাধা দিতে গেলে তাসফিন অপ্রতিরোধ্য হাসিটা ভেতরে কম্পন আরও বাড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে তাসফিনের অদ্ভুত শক্তি ফারার ভিতরে এক নতুন প্রণয়ের ঢেউ তৈরি করলো। সে কেঁপে উঠল। তাসফিনের প্রতিটি স্পর্শ যেন তার বক্ষভাগে গভীরভাবে মিশে যাচ্ছিল, যেন সে এক মহাসমুদ্রে নিমজ্জিত। মুহূর্তের মধ্যে সেই শান্ত মিষ্টি ছোঁয়ার মধ্যে যেন এক আগুন জ্বলতে থাকে, আর ফারা অদ্ভুতভাবে নিজেকে সেই আগুনের মধ্যে হারিয়ে যেতে দেখে। বিছানা ছেড়ে চাদর জড়িয়ে ফারার কাছে এগিয়ে গেল তাসফিন। চুপচাপ পেছনে গিয়ে বেতের সোফায় বসে দু হাতে ফারাকে টেনে চাদরের ভেতর নিয়ে নিল আলগোছে। হকচকিয়ে গেল ফারা, তবে তা ক্ষণিকের জন্য। শীত শীত করছে তার, তবে উঠে গিয়ে চাদর নিতে ইচ্ছে করছিল না। উষ্ণ ছোঁয়া পেয়ে সুরসুরি লাগছে ফারার, কিন্তু মুখ ভার করে বসে রইল একইভাবে। সুখ, হোয়াট হ্যাপেন? মুখটা ভার কেন? দুহাত মেরে ধরে তাসফিনের সামনে ফারা। লালচে দাগ পড়েছে হাতের দুধারে। ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে ফারা, দেখুন কি করেছেন হাতের অবস্থা। আপনি এমন কেন? দু হাতে পরপর উম্মাদের মতো চুমু খেলো তাসফিন। গভীরভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি বাট নট সরি সুখ, আমি কিন্তু এমনই। ছুবেন না ফাজিল লোক। আগে যদি জানতাম আপনি এমন তাহলে কি? ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে। ফারা তেতে উঠল।
উঠে যেতে চাইলে কোমর টেনে জড়িয়ে ধরে তাসফিন। তাহলে আপনাকে গুলি করে দেব। সশব্দে হেসে উঠল তাসফিন। গালে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, করে দাও তাড়াতাড়ি। ইসলাম মুখ করে হাসলো। তাকালো ফারা। মিয়ে যাওয়া কণ্ঠে বলে, ব্যথা পাই তো আমি। বুকের মধ্যখানে ছোট পাখিটা দুহাতে আগলে নিল তাসফিন। কপালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, ভালোবেসে ভুলিয়ে দেব। চুপটি করে কবুতরের বাচ্চার মতো শুয়ে রইল ফারা। আচ্ছা, আমরা এখন চলে এলাম। বাড়ির কেউ জানে? জানে। ইস, সবাই কি বলবে বলুন তো? লজ্জা মাখা মুখ দেখে ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। বলবে বউ নিয়ে হানিমুনে গেছি আবার। কিছু বলতে পারল না ফারা, চুপ করে রইল। আপনি এত ঠোঁটকাটা কেন? একটু লজ্জা নেই? বইয়ের সামনে কিসের লজ্জা? ছি, আপনার এই স্বরের জন্য আমার কি খারাপ অবস্থা। উফ, একেই বলে পুরুষ, মহাপুরুষ, যে কিনা ঠিকঠাক বউ সেবা করছে। চট করে উঠে গেল ফারা। এক টুকরো সাদা কাপড় চড়ানো, নিজেকে যথাযথ ঢাকার চেষ্টা করলো। দূরে গিয়ে তাসফিনকে উদ্দেশ্য করে বলল, কচু পুরুষ। ক্লিন শেভ করা গালে হাত বুলায় তাসফিন। অদ্ভুত ভঙ্গিমায় এদিক ওদিক মাথা দুলিয়ে বলল, আবারও বুঝাই পুরুষ কিনা। চট করে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফারা। ভেতর থেকে গলা উঁচিয়ে বলল, ব্যাং করবেন আপনি? ধরে দেখান তো। দরজার কাছে দাঁড়ালো তাসফিন। দুর্বোধ্য হাসিখানা ঠোঁটে ঝুলছে। শুক্রে, এবার তো তুই গেলি। ভেতরে থাকা ফারা খিলখিলিয়ে হেসে উঠল। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। সাদা তুলোর মতো নরম গাছপালার পাতাগুলো মৃদু হওয়ায় দুলছে। দূরে মাঠের কিনারায় একটা পুরনো আম গাছের ছায়া ফেলেছে। ধান ক্ষেতের গায়ে যেখানে হলুদ হয়ে ওঠা শীষগুলো বাতাসে দুলছে। পরীক্ষা শেষে বাড়ি ফিরছে ঝুমুর। সবকিছু ইদানিং ঠিকঠাক চললেও মাঝে মধ্যে রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তার আড়ালে তাকে নিয়ে আলোচনা করে। সে এসে পড়লে দুজনের মুখে কুলু এঁটে ফেলে। জিজ্ঞেস করলে কিছু বলে না। তাতে ভীষণ বিরক্ত ঝুমুর। পরীক্ষা চলছে, যার দরুন খুব একটা কথা বলতে পারে না নবীনের সাথে। এটাই ওর লাস্ট ইয়ারের পড়াশোনার ঝামেলা শেষ। দেখা যাক পরে কি করা যায়। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিল ঝুমুর। আশেপাশে দৃষ্টি বুলিয়ে মাহিরকে খুঁজে না পেয়ে রুবেনা শেখকে জিজ্ঞেস করে, আম্মু, মাহির এখনো আসেনি? রুবেনা শেখ ছাদে যাচ্ছিলেন। ঝুমুরের প্রশ্নে থেমে বলেন, না, এখনো আসেনি। নূপুর স্বাভাবিকভাবেই চলেছে ইদানিং। নিজের প্রতি যত্নশীল হয়েছে, সাথে ছেলেকেও খুব যত্ন করে সে। মাহিরকে 2 মাস হলো স্কুলে ভর্তি করিয়েছে। রোজ আনতে যায়, মাঝে মাঝে তাসফিনও আনতে যায়। মাহির ইদানিং দুষ্টু হচ্ছে। এখন আর আগের মতো বাবা বাবা করে না। তবে মাঝে মধ্যে হুট করে নূপুরকে জিজ্ঞেস করবে, আব্বু কোথায় আম্মু? কথাটা শুনলেই বুকটা মোচড় দিয়ে ওঠে তার। স্কুল ছুটি হয়েছে সবে। গেটের কাছে দাঁড়িয়ে আছে নূপুর, অপেক্ষা করছে ছেলের জন্য। দূরে ব্যাগ কাঁধে দৌড়ে আসছে মাহির। নূপুরকে দেখে জাপটে ধরে, আম্মু, আম্মু। ঘেমে যাওয়া মুখখানি ওড়না দিয়ে মুছে দিল নূপুর। আমার বাবাটা। আম্মু, জানো আজকে আমি সবার আগে গণিত করে দিয়েছি। ম্যাডাম আমাকে গুড বয় বলেছে। মুচকি হাসে নূপুর। প্রতিদিন ক্লাস শেষ করে সব কথা এসে নূপুরকে বলে মাহির। ছেলের আদুরে কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তার। আচ্ছা, মাহির বাসায় গিয়ে শুনবো, ঠিক আছে? চলো এখন যাই। পা ছেলে দুজনে হাঁটতে লাগলো সামনের দিকে। হুট করে একটা বাইক চলে আসে সামনে। আটকে ওঠে নূপুর। কিঞ্চিত ভয় পেল সে। হেলমেট খুলতেই পরিচিত মুখ দেখতে পেল। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে নিহাল। নিহালকে দেখে অস্বস্তিতে পড়ে গেল নূপুর। সে রোজ আসে বাড়িতে, সবাই তাকে বরাবরই ভালোবাসে। মাহির তো এখন আগের থেকে আরো বেশি ভালোবাসে। আঙ্কেল। মাহির নূপুরের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে চট করে কোলে উঠে গেল নিহালের। ইয়া মাই চ্যাম্প, কি অবস্থা? খুব ভালো। আমি ক্লাসে ম্যাডামের থেকে গুড বয় পেয়েছি। আচ্ছা তাই? তাহলে তো তুমি সত্যি গুড বয়। খিলখিলিয়ে হেসে উঠল মাহির। নূপুর আইঢাই করে বলল, চলে এসো মাহির, বাড়ি ফিরবো। মাহিরের মুখ কালো করে তাকালো। না, আমি আঙ্কেলের সাথে বাইকে যাবো। বাইকে করেই। নিহাল হাসলো। নূপুর তোতলাতে তোতলাতে বলল, না, চলে এসো। না 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 না, আমি আসবো না। আঙ্কেল, আমাকে নিয়ে যাও। থাকুক না নূপুর, চলো আমি পৌঁছে দেই বাড়িতে। নূপুর ফের চমকে ওঠে।
এভাবে বাইকে যাবে? না না, কি লজ্জাজনক। না না নিহাল ভাইয়া, আমরা পারবো যেতে। উফ, জেদ ছাড়বে তুমি? উঠে এসো। ধমক খেয়ে চুপ করে যায় নূপুর। মাহির খিলখিলিয়ে হেসে উঠল। চটজলদি নিহালের সামনে এসে বসলো। নূপুর কাপা দেহ ধীরে ধীরে উঠে বসে। বাতাস বইছে প্রবল বেগে, কপালের চুলগুলো উঠছে অবলীলায়। বাইকের আয়নায় উকি দিচ্ছে নিহালের সুগভীর দৃষ্টি। সে আগের মতোই রয়েছে নূপুর। সুদীর্ঘ কেশ, ফর্সা সুন্দর মুখশ্রী, পাতলা ঠোঁট। শুধু সেই ঠোঁট দুটোর ওপর থেকে সরে গেছে প্রাণবন্ত হাসিখানা। আদতেও কি কখনো সে পারবে সেই প্রাণবন্ত স্বচ্ছ হাসিখানা ফিরিয়ে দিতে? নিজের ওপর মাঝে মাঝে ভীষণ রাগ হয় নিহালের। সে যদি সেদিন জোর করে নূপুরকে বিয়ে করে ফেলতো, তাহলে বোধহয় এরম করুণ অবস্থা হতো না মেয়েটার। নূপুর আইঢাই করে শুধোয়, আপনি পৃথার ফোন ধরছে না কেন নিহাল ভাইয়া? ক্ষণিকের জন্য থমকে গেল নিহাল। কালকের পর থেকে পৃথার সঙ্গে কোনো কথা বলেনি নিহাল। এমনি মলিন মুখ করে বলল নিহাল। নূপুর চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো। আপনি চাইলে ওকে একটা সুযোগ দিতে পারেন। নিহাল কি করবে জানে না। আমার এই জীবনে আমি কাউকে সুযোগ দিতে চাই না নূপুর। নূপুরকে সকালবেলা পৃথা ফোন করে অনেক কানাকাটি করেছে। নিহালও তার সাথে কথা বলছে না। সে সবটা মেনে নিতে পারলেও এরকম কথা না বলা অবহেলাটুকু মানতে পারবে না। বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো নিহালের বাইক। মাহির নেমেই দৌড় লাগালো ভেতরের উদ্দেশ্যে। নূপুর চাপাস্বরে বলল, জানি না আপনি খুশি হবেন কিনা, কিন্তু আমি ভীষণ খুশি হব যদি আপনি পৃথাকে একটা সুযোগ দেন। মেয়েটার ভালোবাসায় কোনো কমতি নেই, নিজের থেকেও বেশি ভালোবাসে আপনাকে। আর অপেক্ষা করল না নূপুর, গুটি পায়ে ভেতরে চলে গেল। নেহাল নিশ্চুপ। সে কি জানে না পৃথা কেমন মেয়ে? এত অবহেলা করার পরও ভালোবেসে যাচ্ছে, একটুখানি ভালোবাসা আশা করছে, অথচ নেহাল দিতে পারছে না। সে এক ব্যর্থ পুরুষ। শনিবার সকাল 9:30 ছুঁই ছুঁই। বেঘরে ঘুমাচ্ছে ফারা। হুট করে মুখের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। ঝাপসা ঝাপসা দৃষ্টি তাকানোর চেষ্টা করছে ফারা। মুখের সামনে আরো একটি মুখবয়ব দেখে হকচকিয়ে গেল। কি 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 করছেন লেফটেন্যান্ট সাহেব? চুমু চুমু ফিল পাচ্ছি তাই এসেছি। থতমত খেয়ে গেল ফারা। চকিতে উঠতে গিয়ে বুঝতে পারলো ভারী শরীরটা তার উপর বিচরণ করছে। ছি লেফটেন্যান্ট সাহেব, আপনি এত লুচ্চু খেচ্ছেন কেন দিন দিন? ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। দুদিকে মাথা দুলিয়ে ফিসফিসিয়ে বলল, দিন দিন আমার বউটা হট হচ্ছে, তাই আমি লুচ্চু হচ্ছি। আপনার এই অশ্লীল কথার জন্য আপনাকে ভাইরাল করে দেওয়া উচিত। সবার উচিত আপনার লুচিগিরি দেখা। তড়িঘড়ি করে উঠে বসলো তাসফিন। উফ সুখ, আগে বলবা তো, তাড়াতাড়ি ভিডিও করো যান। দেখো আমি ঠিক কতটা অশ্লীল, তারপর দুজনেই ভাইরাল, ঠিক আছে? শেষের কথা বলে চোখ টিপল তাসফিন। ফেল ফেল করে তাকিয়ে আছে ফারা। ঠোঁট কাটা জামাই তার। কোথায় পালাবে সে?